নমস্কার, বেঙ্গালি অডিও স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। বেঙ্গালি অডিও স্টেশনে আজকের গল্প কবি লেখকদের রসবোধ। রচনা অমিত গোস্বামী। মূল গল্প পাঠ ও শ্রুতি পরিচালনা প্রভাত রঞ্জন ভট্টাচার্য ও সহযোগী কণ্ঠ কাকলি মুখার্জি। নজরুল সঙ্গীত গেয়েছেন কৌশিক কুমার বসু। সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্যে। তখন বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি। সাহিত্য পোকা মাথায় গজগজ করছে। একদিন এক বিখ্যাত পত্রিকায় অফিসে গিয়েছি। সেই অফিসে নিজের ঘরে বসে আছেন প্রখ্যাত রসসাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। পুত্রের পরিচিত বলে কিছুটা পাত্তা দেন। মুখটা বেশ গম্ভীর, সামনে কাগজ, হাতে কলম। বিরক্ত করা সমীচীন হবে না ভেবে বললাম, আমি যাই বরং, আপনি লিখছেন। চাইছি লিখতে, কিন্তু লেখা তো আসছে না। সাপ্তাহিক কিস্তিটা দিতে হবে। এদিকে কি যে বলেন, আপনি কলম ধরলে রম্য রচনা তো নিজে নিজেই বেরুবে। তাই এদিকে এসো বলে নিজে উঠে এলেন জানলার কাছে। নিচে এক আখের রস বিক্রেতাকে দেখালেন। বললেন, কি বুঝলে? বুঝলাম আপনি আখের রস নিষিক্ত ছোবড়া দেখিয়ে বোঝাতে চাইলেন বেশি লিখলে ছিবড়ে হয়ে যেতে হয়। ঠিক ধরেছ। হাস্যরসাত্মক গল্প প্রতি সপ্তাহে লেখা যে কত কঠিন। এই গল্পটা শোনা গল্প। সুনীল গঙ্গোপাধ্যায় ও তার বোহেমিয়ান বন্ধুরা তাদের অল্প বয়সে কখনো টিকিট কেটে কখনো না কেটে যেখানে ইচ্ছে হতো বেরিয়ে পড়তেন। একবার তারা কোথাও যাওয়ার জন্য ট্রেনে চেপে বসলেন। কিছুক্ষণ পর কামরায় উঠল টিকিট চেকার। সুনীলদা গম্ভীর মুখে চেকারের দিকে একটা টিকিট বাড়িয়ে দিলেন। টিকিট চেকার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এ তো হাফ টিকিট। হাফ টিকিট কেটেছেন কেন? আপনি কি জানেন না 12 বছরের বেশি হলে হাফ টিকিট কাটতে মানা? যখন ট্রেনে উঠেছিলাম তখন বয়স 12ই ছিল। কে জানতো ট্রেন গন্তব্যে পৌঁছতে এত লেট করবে? এই লেটের জন্যই তো বয়স বেড়ে গেল। সুনীল গঙ্গোপাধ্যায় ও তার বন্ধুদের অনেক গল্প আছে। একবার এক সাংবাদিককে সুনীলদা সাক্ষাৎকার দিচ্ছেন। বুঝলে, আমি বছর 10 উপন্যাস লেখালেখি করার পর বুঝতে পারলাম এই ব্যাপারে আমার কোনো প্রতিভা নেই। কবিতাই বরং ভালো ছিল। তাহলে উপন্যাস লিখে যাচ্ছেন কেন? আরে ততদিনে যে ওই রীতিমতো বিখ্যাত হয়ে গেছি যে। কবি শক্তি চট্টোপাধ্যায় তখন পার্ক সার্কাস অঞ্চলে মিঠাই দোকানের পাশে থাকতেন। একদিন বাসা থেকে বেরোতেই অঞ্চলের কয়েকটি ছেলে তাকে ধরল। গোরস্থানের চারপাশে দেওয়াল তোলার জন্য চাঁদা দিতে হবে। শক্তি চট্টোপাধ্যায় গম্ভীর মুখে বললেন, সমাধিস্থলের চারদিকে দেয়াল দেওয়ার কোনো প্রয়োজন দেখি না। কারণ যারা ওখানে থাকে তাদের বাইরে বেরিয়ে আসার ক্ষমতা নেই, আর যারা বাইরে থাকে তাদের ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। এবারে আরেক বিখ্যাত কবির গল্প বলি। মৃণাল বসু চৌধুরী। তিনি ভীষণ পড়ুয়া মানুষ। বই থেকে চোখ তুলতেন না দেখে একদিন তার স্ত্রী অভিমান করে বললেন, তুমি যেভাবে বইয়ের ওপর মুখ গুজে পড়ে থাকো তাতে তোমার স্ত্রী না হয়ে বই হলে বোধহয় তোমার সান্নিধ্য পেতাম বেশি। সে কবি বই থেকে মুখ না তুলেই বললেন, সেক্ষেত্রে পঞ্জিকা হয়েও বছর শেষে বদলে নিতে পারবো। বর্তমান সময়ের অতি বিখ্যাত এক কবি ও গীতিকার ভদ্রলোকের বাড়িতে গেছি বেশ সকাল সকাল। কাজ সেরে দুজনেই বেরিয়েছি। বাসা থেকে বেরিয়ে বাসে উঠেছি দুজনে। বাসে এক বয়স্ক ভদ্রলোক তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কবি অমুক না? আমার কবি বন্ধু অযাচিত বাক্যালাপ এড়ানোর জন্য বললেন, না, আপনি ভুল করছেন, আমি সে নই। তাও তো ঠিক, আপনি অমুক কবি হলে বাসে চড়বেন কেন? তবে একটা কথা বলি,
লোকে জীবনের হিরোদের অনুকরণে চুল দাড়ি গোঁফ রাখে, কিন্তু টাক রাখে শুনিনি। ওই কবির অনুকরণে কি করে আপনি যে টাকটা রাখলেন? বাংলা সাহিত্য চর্চায় যাদের রচনা পড়ানো হয় তাদের বেশিরভাগই বাংলা ভাষায় ডিগ্রি নেই। এই নিয়ে বাংলার কিছু মাস্টারমশাইদের বেশ খেদ আছে। এরকম এক বাংলার পণ্ডিত মশাই তার এক সাহিত্যিক সহকর্মীকে জিজ্ঞাসা করলেন, গতকাল আপনি স্কুলে আসেননি কেন? সেই সাহিত্যিকের মাথায় মুহূর্তে বদবুদ্ধি খেলে গেল। তিনি উত্তর দিলেন, মহাশয়, আমি কাল আমার কেলিকুঞ্চিকাকে নিয়ে দ্বারিকালয় গিয়েছিলাম। কি? কোথায় গিয়েছিলেন? শালিকাকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। আপনি এত কঠিন করে বললেন কেন? অবৈধ ভাষায় কথা বলা ঠিক নয়। মহাশয়, মাফ করবেন, শালিকা আর কেলিকুঞ্চিকা এক অর্থ বহন করে না। স্ত্রীর সহোদর ছোট বোন কেলিকুঞ্চিকা। শালিকা বললে স্ত্রীর সকল বোন, এমনকি পাড়াতুতো বোনদেরও বোঝানো হয়। ও, তা ওই দ্বারিকালয় অর্থ কি? গণ্ড মূর্খদের ভাষায় শ্বশুরালয়। কি? আমি গণ্ড মূর্খ? তা ওই শ্বশুরালয় বললেই হতো। শ্বশুরালয় মানে শ্বশুরের আলয়, সেখানে অন্য কেউ নাও থাকতে পারেন। কিন্তু দ্বারিকালয় এমন একটি আলয় যেখানে শ্বশুর শাশুড়ি তাদের সন্তান সন্ততি ও অন্যান্য পরিবার পরিজন নিয়ে থাকেন। এত কূটকৌশলে কথা বলার অর্থ কি? আপনার থেকেই তো শিখলাম। ওই যে আপনি আমার এক্সিমা বইটা নিয়ে পত্রিকায় পুস্তক আলোচনায় ওই শুধু নাম নিয়ে এমন চুলকেছিলেন যে আমার মনে হলো আমার ভাষায় শুদ্ধতা না আসু প্রয়োজন। এটা তো সেই প্রয়াসের অনুশীলন মাত্র। এবারে বলি এক জনপ্রিয় কবির গল্প। তার বিশেষ পরিচিত এক সরকারি আধিকারিক, যার 4 হাত পায়ে আয়, কবিকে বললেন তার স্ত্রী দারুণ কবিতা লেখেন, বই বেরুবে, যদি অনুগ্রহ হয় নির্বাচন করে দেন। নির্বাচনের দিন বসা হলো এক ওই বাগান বাসায়। নির্ঝঞ্ঝাট ব্যবস্থা, সাথে পান ভোজনের উদার ব্যবস্থা। প্রথম কবিতাটি, জীবন মানে তোমার কাছে যাওয়া, জীবন মানে তোমায় ফিরে পাওয়া, জীবন মানে আমার পাগলামি, জীবন মানে দোলের দিনে আমি। কেমন হয়েছে? ভদ্রলোক জিজ্ঞাসা করলেন। কবি বন্ধু পণ্ডিতি গলায় বললেন, আর একটা স্তবক হলে ভালো হতো। ভদ্রলোক বললেন, বলুন বলুন। কবিতার স্ত্রীর লেখাটির নিচে কলম চালালেন, তোমায় জানি অপাবৃদ্ধ নারী, তোমায় জানি রক্ত রাঙা ভরে, তোমায় জানি কাঞ্জি ভরম শাড়ি, তোমায় পেলাম আমার মতো করে। ভদ্রলোক উদ্বাহু নৃত্য শুরু করলেন। আহা আহা, কবিতাটা কি চমৎকার দাঁড়িয়ে গেল। আমার কবি বন্ধু বিদেশি পানীয়র প্রভাবে দুম করে বলে ফেলল, এরকম লাইনের পর লাইন আমি লিখে যেতে পারি, কিন্তু এ কবিতা নয়। ভদ্রলোক একটু চুপসে গেলেন। এটা কবিতা নয়, তাহলে এটা কি? ঠাট্টা করছেন? কবি বন্ধুকে থামানো মুশকিল। না না, ঠাট্টা নয়, এটা হলো চৈত্র সেলের মাল, ফেসবুকে চলে ভালো। তারপরে আপ্যায়নের গভীরতা কতটা ছিল আমার জানা নেই, তবে ওই কবির প্রাক কথন সম্বলিত বইটা আমার হাতে এসেছিল। কবি লেখকদের রসবোধ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম। রবীন্দ্রনাথের রসবোধ নিয়ে অনেক গল্প প্রকাশিত হয়েছে। এবারে কাজী নজরুল ইসলামের কিছু গল্প বলি। নজরুল তখন খ্যাতির মধ্য গগনে, মহিলারা কাছাকাছি ঘুরঘুর করেন। নজরুল পান খেতেন। একদিন এক মহিলা তার রসবোধের পরিচয় দিতে গিয়ে নজরুলকে বললেন, আপনি তো দেখছি পানাসক্ত। নজরুল মুহূর্তে উত্তর দিলেন, আমি বেশ্যাসক্ত। ভদ্রমহিলা চমকে উঠলেন। সে কি? নজরুল বললেন,
আমি আপনার কথার পাদও পূরণ করলাম। আমি পান জর্দায় বেশি আসক্ত। সন্ধি করুন, কি হয়? বেশ্যাসক্ত। এক হিন্দিভাষী ভদ্রমহিলা নজরুলের ডাইহার্ড ফ্যান ছিলেন। একদিন তার বাড়িতে আড্ডা চলছে। হিন্দিভাষী ও বাংলাভাষী দু দলই আছেন। তর্ক উঠল ভাষার শ্রেষ্ঠত্ব নিয়ে। হিন্দি ভালো না বাংলা ভালো? বাঙালিরা চিরকালই নিজ ভাষার শ্রেষ্ঠত্ব নিয়ে সোচ্চার। এক বাঙালি বললেন, হিন্দি তো পাশবিক, মানে পশুদের শব্দ। অন্য হিন্দিভাষী বললেন, কেউ? বাঙালি বললেন, ওই দেখো কেউ কেউ কারা করে। হিন্দিভাষী ভদ্রলোক একটু রাগত স্বরে বললেন, এ কই বাত হুয়া? বাঙালি বললেন, এই যে দেখুন হুক্কা হুয়া কারা বলে। নজরুল সেই বাড়ির মালকিনের আহত মুখ দেখে মুহূর্তে সবাইকে থামিয়ে গেয়ে উঠলেন, আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। आलगा करो गो खोपार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন, তোমার কেশের গন্ধে কখন লুকায়ে আসিল লোভী আমার মন। বেहोश होकर गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़ी हाथ में, बाजू बंद में बस गई, बाजू बंद में बस गई। अलगा करो गो खोपार बांधन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई।